ওয়েলকাম টু ক্রিস্টাল এডুকেশন। আমরা নতুন যে ব্যাচ চালু করেছি সেই ব্যাচটার নাম রেখেছিলাম মিশন খাকি ব্যাচ। তো সেই ব্যাচে দুটো ক্লাস যথারীতি আমি করিয়েছি, যেখানে একটা ম্যাথামেটিক্সের ক্লাস এবং একটা রিজনিং এর ক্লাস। আমরা ম্যাথামেটিক্সের যে প্রথম যে চ্যাপ্টারটা চালু করেছিলাম সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত সমানুপাতের প্রথম যে ক্লাসটা আমি করিয়েছি সেখানে অনুপাত সমানুপাতের টাইপ ধরে ধরে অঙ্ক করিয়েছিলাম। তারপরে এই ক্লাসটা দেখলে তোমাদের অনুপাত সমানুপাতের যত টাইপেরই কোশ্চেন থাকুক না কেন বা যেগুলো পরীক্ষায় আসে, তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেনও আশা করি মিস হবে না। আজ সেই চ্যাপ্টারেরই দ্বিতীয় ক্লাস হবে, যেখানে অনুপাত সমানুপাতের বাকি যতগুলো টাইপেরই কোশ্চেন থাকে না কেন সেই টাইপের কোশ্চেনগুলোই আমি করিয়ে দেবো। যারা যারা তোমরা আগের দিনের ক্লাসটা দেখোনি তারা আগের দিনের ক্লাসটা আগে দেখে আসো। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি দেখা যাক। প্রথম কোশ্চেনে যেটা বলেছে 33,630 টাকা ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে A ও B এর ভাগের অনুপাত 3:7, B ও C এর ভাগের অনুপাত 6:5 হয়, তাহলে B কত টাকা পাবে? আগের দিনের দ্বিতীয় কোশ্চেনে আমি A:B:C এর মান বের করা শিখিয়েছি, যেটা বাংলার দয়ের নিয়মে। ঠিক সেই নিয়মটাই কাজে লাগিয়ে আজকের এই প্রথম কোশ্চেনটি আমি সলভ করছি। দেখো এখানে A:B এর মান কত বলেছে? 3:7, আর B:C এর মান বলেছে 6:5। তাহলে আমি যদি বাংলা দয়ের মতো করি তাহলে এখানে আমার কি বেশের মান বেরোবে? A:B:C। দেখো তো কত হয়? 3×6 18, 6×7 42 আর 5×7 35। যদি এই 18:42:35 কোনো সংখ্যা দিয়ে কেটে ছোট করা যায় তাহলে ছোট করলে, না হলে এখানেই রেখে দিলে। তাহলে এখানে এর মান বলতে পারি কত? 18, বি এর মান 42, সি এর মান 35। বইতে যেটা বলেছে যে এ, বি ও সি এর মোট টাকা 33,630 টাকা। মোট টাকা, মোট বলতে এ, বি আর সি এর যত টাকা আছে সেটাকে যদি এক জায়গায় করি, মানে প্রত্যেকের টাকাকে আমি যোগ করি, তাহলে হয় 33,630 টাকা। অনুপাতের যে মানটা বেরোবে সেটা কাল্পনিক মান। এই কাল্পনিক মান আর বাস্তব মান সবসময় সমান, কিন্তু সমাধান করার জন্য সহজে আমি কি করব? কাল্পনিক মানকে সবসময় আমি নিচে লিখবো এবং বাস্তব মানকে সবসময় আমি উপরে লিখবো। দেখো আমি যেটা বললাম সেটা আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে করে দেখিয়ে দিই কি হয়। দেখো আমি এখানে বইতে, এখানে কোশ্চেনে তিনজনের মোট টাকা বলেছে 33,630 টাকা, আর এখানে কাল্পনিক যদি তিনজনের মোট টাকা করি, দেখো তো কত হয়। দেখো এখানে তিনজনের মোট টাকা যদি করি কত হয়? 8, 2, 10 আর 5 15, 5 হাতে আমার 1, 4, 3, 7 আর 8 আর 9। তাহলে তিনজনের মোট টাকা কত? 95। তাহলে এই 95 হচ্ছে তিনজনের কাল্পনিক মান, যেটা তিনজনের একসঙ্গে। আর বইতে বলেছে এটা 33,630 টাকা। আমি বলেছিলাম কাল্পনিক মান সবসময় নিচে বসে, তাহলে 95টাকে আমি নিচে বসালাম এবং বাস্তব মান উপরে বসে। বাস্তব মান কত? 33,630 টাকা। এটাকে উপরে বসায় ইনটু কার মান চেয়েছে। এখানে দেখতে হবে বইতে কোশ্চেনে কার মান চেয়েছে। এখানে বলেছে বি কত টাকা পাবে, তাহলে বি কত টাকা পাচ্ছে? দেখো এখানে বি পাচ্ছে 42 টাকা। তাহলে এখানে 42 দিয়ে গুণ করে দেবো। যদি এর মান বের করতে বলতো তাহলে 18 দিয়ে গুণ করতাম, সি এর মান বললে 35 দিয়ে গুণ করতাম। মানে যার মান চাইবে আমি লাস্টে সেটা গুণ করে দেবো। আমি যদি কেটে ছোট করি, 5 দিয়ে যদি কাটি, যদি 5 দিয়ে কেটে ছোট করি, 5 19 95, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 7 35, 5 2 10, 5 6 30। দেখো আমার নিচে চলে এসেছে 19। এই 19 কোনো সংখ্যা, 19কে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না। তাহলে এখানে বুঝতে হবে যে এই 19 দিয়ে উপরে যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা একবারেই কাটাকাটি করা যায়। আমি যদি এটাকে 19 দিয়ে একবারে কাটি, এটা হচ্ছে 19 দিয়ে করলে 3 3 57, 354। তাহলে উপরে পড়ে থাকছে 354 আর এখানে এই 42। 354 ইন্টু 42। এবার পরীক্ষার সময় আমি গুণ করে তো বসাতেই পারি অ্যান্সার। এবার আমি গুণ করার আগে একটু জিনিস দেখে নিই যে এখানে আমার শেষে রয়েছে কত? 4 আর শেষে রয়েছে 2। তাহলে এই 4 আর 2কে যদি গুণ করি আমার উত্তর হয় 4 2 8। মানে উত্তর যাই আসুক না কেন তার শেষ সংখ্যা কত হবে? 8। তাহলে অপশানে দেখো এখানে একমাত্র একটা অপশান আছে যার শেষ সংখ্যা আছে। তাহলে বলতে পারি এই কোশ্চেনের উত্তর 14,868। তাহলে এটা সহজেই আমি গুণ না করেই করতে পারলাম।
তাহলে তোমরা পরীক্ষার সময় যদি গুণ করার আগে একবার দেখে নেবে যদি এরকম কোনো অপশন একটাই আছে কিনা। যদি বাই চান্স একের বেশি অপশন থাকে তখন তোমাদের গুণ করে নিতে হবে। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে করলাম। একটা জিনিসই মাথায় রাখবে, কাল্পনিক আর বাস্তব মানের ক্ষেত্রে কাল্পনিক মান সবসময় আমি নিচে রাখবো, বাস্তব মান সবসময় আমি উপরে রাখবো। আর বইতে যেই মানটা বাস্তব বলবে অনুপাতে সেই মানটাকে আমি চেষ্টা করব কাল্পনিক বানানোর। যার মান বাস্তব বলবে কাল্পনিকও আমি তার মান বানানোরই চেষ্টা করব। তারপরে কাল্পনিক মান নিচে লিখবো, বাস্তব মান উপরে লিখবো। বোঝা গেছে আশা করি অঙ্কটা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আজকের। দেখো আজকের যে 2 নম্বরের কোশ্চেনটা আছে, বলেছে 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্য অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 3:4:5। এখানে একটু ভালো করে খেয়াল করবে, আমাকে মোট টাকা বলেছে প্রথমে কত, 2430 টাকা। এটা কিন্তু মোট টাকা, যেটা প্রথমে 2430 টাকা বইতে বলে দিয়েছে। এটা কার কার টাকা, এক্স ওয়াই আর জেড, মানে তিনজনের মোট টাকা। এবার এই তিনজনের মোট টাকা থেকে বইতে বলেছে প্রথমে 5 টাকা কমিয়ে নাও এক্স এর, 10 টাকা কমিয়ে নাও ওয়াই এর এবং 15 টাকা কমিয়ে নাও জেড এর। তাহলে এক্স এর যদি 5 টাকা কমাই, ওয়াই এর যদি 10 টাকা কমাই আর জেড এর যদি 15 টাকা কমাই, তিনজনের মিলে মোট ক টাকা কমালাম, 15, 10, 25 আর 5 30 টাকা কমিয়ে নিয়েছি। প্রথমে ছিল কত টাকা, 2430 টাকা, তার থেকে আমি 30 টাকা কমিয়ে নিয়েছি। যদি কমিয়ে নিই তাহলে পড়ে থাকে কত টাকা, 2400 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি 2430 টাকা থেকে 30 টাকা কমিয়ে দিয়েছি, পড়ে রয়েছে এখন 2400 টাকা। এবার বইতে দেখো এইখানে এটাই বলেছে যে অবশিষ্ট টাকা, অবশিষ্ট মানে এই 30 টাকা কমানোর পরে পড়ে থাকলো কত টাকা, 2400 টাকা। এটাই হচ্ছে সেই অবশিষ্ট টাকা, যার অনুপাত বলেছে 3:4:5, মানে এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান 5। তাহলে তিনজনের মান আমি পেয়ে গেছি। তাহলে আমি আগের অঙ্কটাই বলেছিলাম যে বইতে বাস্তব মান যেমন বলবে কাল্পনিক মানও আমি অনুপাতের সেটাই বের করার চেষ্টা করব। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স এর টাকা 3, ওয়াই এর টাকা 4 আর জেড এর টাকা 5। তাহলে তিনজনের যদি আমি মোট মান বের করি বা তিনজনের যদি মোট টাকা বের করি অনুপাতে, মানে যেটা কাল্পনিক, তাহলে কি বলতে পারি, 5 আর 4 9, 9 আর 3 12। তাহলে আমি বলতে পারি কাল্পনিক মান তিনজনের একসঙ্গে 12 টাকা, আর বইতে যেটা বাস্তব মান বলেছে সেটা হচ্ছে 2400 টাকা। তাহলে কাল্পনিক মান কি বলেছিলাম আমি, কাল্পনিক মানটাকে নিচে লিখবো যেটা হচ্ছে 12, বাস্তব মান 2400 যেটাকে আমি উপরে লিখবো। তারপরে গুণ দিয়ে যার মান বের করতে বলেছে। দেখো কার মান বের করতে বলেছে, এক্স কত টাকা পাবে, এক্স এর টাকা কত ছিল, এই 3। তাহলে আমি 3 যদি লিখি কত হয় দেখো, 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, তাহলে বলতে পারি 200, 3 200 600। তাহলে এই কোশ্চেনটার উত্তর কত হলো, 600। দেখো তো অপশন কত আছে, দেখো অপশন কোথাও নেই। এবার পরীক্ষার সময় তোমাদের অপশনটা এখানে, ধরুন সাপোজ এই সির উত্তরটা কেটে আমি অপশন 600 দিয়ে দিলাম, তোমরা যথারীতি এই 600 থেকে সঙ্গে সঙ্গে বলে দেবে অপশন কত, সি। কিন্তু অঙ্কটার উত্তর সি যেই দেবে তুমি সঙ্গে সঙ্গে কেটে দেবে, কারণ আমাকে বলেছে এক্স কত টাকা পাবে। এক্স যে এই 600 টাকা পেয়েছে, কিন্তু এটা কখন পেয়েছে, এক্স এর প্রথমে ক টাকা কমিয়ে নিয়েছিলাম, 5 টাকা কমানোর পরে আমি দেখছি এক্স এর কাছে 600 টাকা পড়ে আছে, কিন্তু আমি 5 টাকা তো কমিয়ে নিয়েছিলাম, ওটা তো এক্স এরই টাকা। আমাকে বইতে বলেছে এক্স কত টাকা পাবে, তাহলে এক্স কত টাকা পেয়েছিলাম লাস্টে 600, আর তার থেকে 5 টাকা কমিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা তো এক্স এরই টাকা। তাহলে এক্স এর মোট টাকা কত হবে, 605, যেটা অপশন নাম্বার দেখো বিতে আছে। এটা হচ্ছে আমার অঙ্কের ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আজকে 3 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, কিছু টাকা হ্যাঁ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত। দেখো একটু ফলো করবে, এই টাইপের কোশ্চেন যদি কখনো বলে যে এ বি এর এত গুণ, বি সি এর এত গুণ, যদি এই টাইপের কোশ্চেন বলে কিভাবে একটু সাজিয়ে নেবে। পরীক্ষার সময় যদি এই জিনিসটা সাজাতেই না পারো তাহলে কিন্তু এই কোশ্চেন করতে গেলে ভুল হবে। আর আমি যেভাবে আজকে সাজানো দেখিয়ে দিচ্ছি, যদি পরীক্ষার সময় তোমরা এইভাবে সাজাতে পারো তাহলে এই টাইপের যত কোশ্চেনই দিক না কেন তোমরা আশা করি কোনো ভুল হবে না। দেখো বইতে বলেছে এ বি এর দ্বিগুণ টাকা, মানে এ আর বি যদি থাকে, বি যে টাকাই পাবে তার দ্বিগুণ টাকা কে পাবে, এ পাবে। ক্লিয়ার, এ বি এর দ্বিগুণ টাকা, মানে বি যদি 1 টাকা পায় এ পাবে 2 টাকা। ক্লিয়ার, চলো পরের লাইনে বলেছে বি সি এর 4 গুণ টাকা, মানে এই যে বি আছে, বি আর সি এর সম্পর্ক কি, সি যে টাকা পাবে বি তার 4 গুণ টাকা পাবে, মানে সি যদি 1 টাকা পায় বি পাবে 4 টাকা। এই টাইপের কোশ্চেন যদি বলে কখনো, এই যে এ বি আর সি এখানে কজন আছে দেখেন একটুখানি, এখানে আছে এ বি আর সি, এই সি হচ্ছে সর্বশেষ। এই টাইপের কোশ্চেনে যে এ বি থেকে এত গুণ, বি সি এর থেকে এত গুণ, এই টাইপের কোশ্চেন বলে সবসময় শেষের দিক থেকে সাজাবে। আমি ধরলাম সি পেল 1 টাকা, এবার ব্যাকে আসি, সি আর বি এর সম্পর্ক কি, সি যা পাবে বি তার
4 গুণ টাকা পাবে। তাহলে সি যদি 1 টাকা পায়, বি তাহলে 4 গুণ মানে 4 1 4 টাকা। এবার আগের লাইনে চলে যাই, বি যা পাবে এ তার দ্বিগুণ টাকা পাবে। এখানে দেখছি বি ক টাকা পেয়েছে, 4 টাকা, তার দ্বিগুণ টাকা মানে কত, 4 দুগুণ 8 টাকা। তাহলে এ ক টাকা পাচ্ছে, 8 টাকা। বইতে বলেছিল তাদের অংশের অনুপাত কত, তাহলে বলতে পারি 8:4:1, যেটা অপশন নাম্বার দেখো সিতে আছে। চলো আজকের পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো আজকের 4 দাগ কোশ্চেনে কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত। দেখো এই কোশ্চেনটা আমি বলেছিলাম কি, কাল্পনিক মান আমি বলেছিলাম বাস্তব মান বইতে যেমন বলবে কাল্পনিক মানটাকে ঠিক তেমনভাবে সাজাতে। দেখো আমাকে বলেছে তিনটি সংখ্যার অনুপাত কত বলেছে, 5:7:9। তাহলে এটাকে বলতে পারি প্রথম মানটা 5x, দ্বিতীয় মানটা 7x, তৃতীয় মানটা 9x। মানে আমি একটা অনুপাতে একটা ধ্রুবক আমি ধরে নিলাম। এবার বইতে বলেছে তাহলে এটা কি, এটা হচ্ছে প্রথম সংখ্যা বলতে পারি, মানে ফার্স্ট সংখ্যা, এটা বলতে পারি সেকেন্ড সংখ্যা, এটা বলতে পারি থার্ড সংখ্যা। এবার বইতে যেমন বলবে আমি ঠিক তেমন, দেখো এই ঠিক এইটুকু, এই যে লাইনটা, এই লাইনটার মধ্যেই অঙ্কের সব ভাষা লুকিয়ে আছে। বইতে ঠিক যেমন বলবে আমি ঠিক তেমনই করছি। বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এইটা, তৃতীয় সংখ্যা হচ্ছে এইটা, তাহলে এই দুটো সংখ্যার যোগফল। তাহলে তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার যোগফল মানে 9টা x আর 5টা x যদি যোগ করি কত হয়, 14x। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল করলে হলো 14x। তাহলে এই অবধি বোঝা গেল, এই যে এই অবধি যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। কার থেকে বেশি, দ্বিতীয় সংখ্যা থেকে। কত বেশি, 49 বেশি। তাহলে বেশি মানে কি, আমি বলতে পারি যে এই দুটো সংখ্যার মান রয়েছে 14x, দ্বিতীয় সংখ্যা 7x। তাহলে এর থেকে কত বেশি, কত বেশি মানে এই দুটোর মধ্যে বিয়োগ করা। কত বেশি বইতে বলেছে, দেখো বলেছে 49 বেশি। তাহলে আমি 14টা x থেকে 7টা x চলে গেলে বিয়োগ করতে পারি 7x সমান সমান 49। পরের লাইনে আমি x সমান সমান এই 49, এই দেখো x এর সাথে 7টা কি অবস্থা আছে, গুণ। সমান সমানের পাশে যদি গুণ থাকে ঠিক ওপাশে গিয়ে ওটা হবে ভাগ। তাই ভাগ করে দিই যদি আমি এটাকে, তাহলে কত হয় দেখো, 7 দিয়ে কাটলে 7 7 49। তাহলে x এর মান দাঁড়ালো কত, 7। এই অবধি আশা করি বোঝা গেছে। এবার বলেছে সংখ্যা তিনটির যোগফল কত, যোগফল সংখ্যা তিনটি সংখ্যা কি কি, এই যে 9টা x, 5টা x আর 7টা x যদি যোগ করি, 9টা x আর 5টা x 14টা x আর 7টা x করলে কত হবে, 21টা x। তাহলে সংখ্যা তিনটির যোগফল হলো 21x। এবার 21 তো রাখলাম, গুণ x এর মান কত বেরিয়েছে দেখো আমাদের, এই 7। তাহলে 7 গুণ করে দাও, তাহলে গুণ করলে 7 1 কে 7, 7 2 14। তাহলে কত দাঁড়ালো ফাইনাল অ্যান্সার, 147 মানে 147। দেখো অপশন নাম্বার এ। আশা করি বোঝা গেছে কোশ্চেনটা। চলো পরে কোশ্চেনে যাই। দেখো আজকের 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। আমাকে সবার প্রথমে দেখো কি এই লাইনটুকুতে কি বলেছে, ভালো করে অঙ্কের ভাষা বোঝো। এই লাইনটুকুতে কি বলেছে, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, মানে 3 জন আছে যাদের বর্তমান, মানে এখন যদি হিসাব করি 3 জনের বয়স যা আছে তাদের যদি যোগ করি হয় 171 বছর, বর্তমানে 3 জনের বয়সের যোগফল। কিন্তু পরের লাইনে দেখো বলেছে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কত বছর আগে, 8 বছর আগে। তাহলে এই অনুপাতটা যেটা বলেছে, এই যে 8:7:6, এই যে অনুপাতটা, এটা কিন্তু আমার এখনের নয়, এটা আমার 8 বছর আগে। তাহলে আমাকে এই অনুপাতটা যদি 8 বছর আগে থাকে আর ওই যে যোগফলটা সেটা হচ্ছে বর্তমানের হয়, তাহলে দুটো কি সমান বলতে পারি, কখনোই বলতে পারি না। তাহলে এই টাইপের কোশ্চেনে আমি কি করবো, কি অনুপাতটা যখনের বলেছে, অনুপাতটা যখনের বলেছে ওই সমষ্টির মানটাও আমি ঠিক তখনই বের করার চেষ্টা করবো। তাহলে 3 জনের বয়সের যোগফল 171 বছর, বর্তমানে 8 বছর আগে মানে কি, প্রত্যেকের বছর কত করে কমবে, 8 করে কমবে। তাহলে এইটা এই 171 তো রাখলাম, এটা বর্তমানে 3 জনের বয়সের যোগফল। এবার 8 বছর করে প্রত্যেকের কমছে, তাহলে একজনের 8, দুজনের 16, 3 জনের 3 × 8 24 বছর কমে যাবে। তাহলে 3 জনের 24 বছর কমিয়ে দিই, তাহলে দেখো তো কত হয়, 7 আর 4 11, 7 হাতে আমার 1, 2 আর 1 কে 3 মানে 4, আর এখানে 1। তাহলে আমরা দেখছি যে 3 জনের বয়সের যোগফল কত দাঁড়াচ্ছে, 147। এই 147 কিন্তু 8 বছর আগে 3 জনের বয়সের যোগফল, আর এই অনুপাতটাও দেখো 8 বছর আগে 3 জনের বয়সের অনুপাত। তাহলে এই দুটো এখন সমান, এই যে দুটোর মান এটা সমান বলতে পারি।
এবার আমাকে দেখো বলতে পারি তাহলে অনুপাতের মানটা কাল্পনিক আর এটা বাস্তব বলতে পারি। তাহলে এখানে তিনজনের বয়সের যোগফল কত করলে তিনজনের বয়সের যোগফল কত হয় দেখো, যে 6 আর 8, 8 আর 6 14, 14 আর 7 করলে 21। তাহলে তিনজনের বয়সের যোগফল দেখছি আমি 21, যেটা কাল্পনিক মান নিচে বসলো, আর বাস্তব মান কত বলেছে 147। তাহলে এটা কোথায় বসবে, উপরে বসবে। এবার গুণ দিয়ে কার মান বের করতে বলেছে, সর্বকনিষ্ঠ। কনিষ্ঠ বলতে ছোট যে, দেখো সর্বকনিষ্ঠ কত এখানে, তার বয়স 6। তাহলে এই 6 মানে কত, আমি যদি 7 দিয়ে কাটি, আমি দেখো আমি যদি একবার 7 দিয়ে কাটি, 3 7 21, 7 2 14, 7 1 7, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 6 7 42। তাহলে এটা কিন্তু আমার 42 বছর দাঁড়ালো। সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স 42, সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স 42, কিন্তু উত্তরে চেয়েছে তার বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স কিন্তু 42 নয়, কখনোই 42 যদি অপশনে দিয়ে দেয়, তাহলে সাপোজ এখানে 52 না দিয়ে 42 দিয়ে দিল, তাহলে সঙ্গে সঙ্গে তুমি 42-এর টিক মেরে দিতে, আর প্রশ্ন ঠিক এইভাবেই কেটে দিত। কারণ এই যে 42 বেরিয়েছে সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স, এটা 8 বছর আগে। আমাকে বর্তমান চেয়েছে, বর্তমান মানে কি 8 বছর পরে, মানে যেটা এখন সময়। তাহলে আমি 42-এর সঙ্গে আমি আরো 8 যোগ করে দেবো, তাহলে 42 আর 8 50, এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে অপশন নাম্বার কত, সি। বোঝা গেছে কি করতে হবে? চলো পরে কোশ্চেনে যাই। দেখো আজকের 6 দাগের কোশ্চেনে কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। তাহলে এই যে এ আর বি এর বর্তমান বয়স কত, 4:5। এটা কিন্তু বর্তমান, আমি লিখে রাখতে পারি বর্তমান। আর 18 বছর আগে এই অনুপাত ছিল 11:16। তাহলে এখানে অনুপাতটা হচ্ছে 11:16। এটা কিন্তু 18 বছর আগে, 18 ইয়ার আগে। এই অঙ্কটা কি করা যায়, সবার প্রথম এই যে এ আর বি এর বয়সের ডিফারেন্স দেখো তো কত, এখানে যে এখানে 1, কিন্তু এখানে দেখো বয়সের ডিফারেন্স কত 5। আমি বলেছিলাম আগের দিনের কোশ্চেনও বলেছিলাম যে এই ডিফারেন্সগুলোকে সবসময় কি বানাতে হবে, সেম বানাতে হবে। যারা যারা এখানে বুঝতে পারছো না, আমার আগের দিনের ক্লাসটায় আমি এই কোশ্চেনটার টাইপটা ভালো করে বুঝিয়েছি, ওখান থেকে একবার ভালো করে ভিডিওটা দেখে নিও। চলো এই দুটো মানকে কি বলেছিল, সমান করতে হবে। তাহলে এখানে 1 রয়েছে, সমান করতে গেলে আমাকে 5 দিয়ে কাল্পনিকভাবে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 4 5 এটা হয়ে যাবে 20, আর এটা হয়ে যাবে 5 5 25। এবার দেখো তাহলে কারোর বয়স বর্তমানে 20 আর আগে ছিল 11। তাহলে এই 20 আর 11, আগে যদি কারোর 11 হয়, এখন যদি তার 20 হয়, এখানে কত বছরের ডিফারেন্স দেখো তো। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি 9 বছরের ডিফারেন্স, এখানে 9 বছর, কিন্তু বইতে বলেছে দেখো এটা কত বছর, 18 বছর। তাহলে এটা কাল্পনিক মান কত বছর, 9 বছর, আর বাস্তব মান বইতে বলেছে 18 বছর। তাহলে কাল্পনিক মান নিচে, বাস্তব মান ওপরে, গুণ চিহ্ন দিয়ে কি চেয়েছে, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি। বর্তমান বয়স কত, এর 20 আর এর 25, এই দুটো সমষ্টি মানে কত 45। তাহলে 45 মানে কত বের করে নি, 9 দিয়ে কাটলে 9 2 18, 45 2 90। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দাঁড়ালো কত, 90, যেটা দেখো অপশন নাম্বার কততে আছে, অপশন নাম্বার রয়েছে এতে। চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো এই 7 কোশ্চেনে কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। ভালো করে বুঝবে। তাহলে ছাত্র মানে বয় আর ছাত্রী মানে গার্ল, অনুপাত কত বলেছে 4:6, আর ছাত্র সংখ্যা 200 জন বাড়লে অনুপাত দাঁড়ায় 5:6। একটু ভালো করে এই ভাষাটা বুঝবে যে এখানে বেড়েছে শুধুমাত্র কোন সংখ্যাটা, ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা 200 বেড়েছে। এবার অনুপাত ছিল আগে ছাত্রের মান কত 4, এখন কত হয়ে গেছে অনুপাত, ছাত্রের মান 5। তাহলে আমি দেখতে পাচ্ছি অনুপাতটা বেড়েছে। তাহলে বইতেও বলেছে ছাত্রের মানটা বেড়েছে 200, আমি দেখতে পাচ্ছি অনুপাতও বেড়েছে, তার মানে ভাষাটা ঠিক আছে। কিন্তু একটু ফলো করবে, এখানে কোথাও কি বলেছে ছাত্রীর সংখ্যা বেড়েছে, কোথাও বলেনি। তাহলে আগে ছাত্রী কত ছিল 6, এখানে ছাত্রী কত আছে 6, তাহলে ঠিক আছে। কিন্তু কোনো কোনো কোশ্চেনে ছাত্রীর সংখ্যা বাড়েনি বলেছে, ধরো সাপোজ এখানে ছাত্রীর সংখ্যা বাড়েনি, কোথাও বলেনি। এখানে ছাত্রীর সংখ্যার মান চেঞ্জ কোথাও বলেনি। কিন্তু কোনো অঙ্কে যদি এখানে ছাত্রীর সংখ্যার মান 6 রয়েছে, এখানে বাই চান্স 7 হয়ে যেত, তাহলে কিন্তু অঙ্কটা হতো না। দেখো তাহলে ছাত্র সংখ্যা শুধু বেড়েছে, ছাত্রীর সংখ্যা বাড়েনি। দেখো অনুপাতেও ছাত্র সংখ্যা শুধু চেঞ্জ হয়েছে, ছাত্রীর সংখ্যার কোনো চেঞ্জ হয়নি। তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে কাল্পনিক মান ছাত্র সংখ্যা কত বেড়েছে, 4 থেকে 5 মানে 1 বেড়েছে। তাহলে কাল্পনিক মান 1 নিচে, বাস্তব মান 200 ওপরে। উত্তর চেয়েছে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত, ছাত্রীর সংখ্যা কত দেখো তো 6। তাহলে 6 মানে 6 দিয়ে কাটলে 6 2 1200। তাহলে দেখো অপশন নাম্বার কত আছে, অপশন নাম্বার এ।
বোঝা গেছে? চলো পরের কোশ্চেনে চলে যাই। আজকের যে এই কোশ্চেনটা আছে, এই 8 দাগের কোশ্চেনটা, এই মুদ্রার কোশ্চেনটা আমি দুটো রয়েছে পরপর, একটা 8 দাগে একটা 9 দাগে। এই মুদ্রার ঠিক দু ধরনেরই কোশ্চেন হয়, ওই জন্য আমি দুটো কোশ্চেনকে পরপর রেখেছি। আমি প্রথমে 8 দাগের কোশ্চেনটা বুঝিয়ে নিই, ঠিক পরে 9 দাগের যখন কোশ্চেনটা করাবো আমি বুঝিয়ে দেবো যে দুটো কোশ্চেনের ডিফারেন্সটা কি, আর পরীক্ষার সময় তোমাদের এই দু টাইপের কোশ্চেন তোমরা কিভাবে সহজে করতে পারবে। দেখো এই কোশ্চেনটাই বলেছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। এখানে একটু ফলো করবে, মোট কি বলেছে 30টি মুদ্রা আছে। তাহলে এই যে মুদ্রা বলেছে এটা কিন্তু পিস বলেছে, যে মোট 30 পিস মুদ্রা আছে। তাহলে এই মানটা কিসে বলেছে? পিসে বলেছে। আর বলেছে তাদের মূল্যের অনুপাত 2:1। এই অনুপাতটা বলেছে যেটা 2:1, এটা কিন্তু মূল্য মানে মূল্যের মান মানে ভ্যালু। এখানে আমাকে পিসের মান বলে দিয়েছে, আর অনুপাত যেটা আছে, যে অনুপাত যেটা আছে সেটা মূল্যের। আর ঠিক 9 দাগে যে কোশ্চেনটা আছে সেটা তোমাকে মূল্যের মানটা বলে দেবে আর অনুপাতটা বলে দেবে পিসের। তাহলে ডিফারেন্স এটাই যে কোনো অঙ্কে তোমাকে পিসের মান বলে দিয়ে অনুপাতটা মূল্যের বলবে, বা কোনো অঙ্কে মূল্যের মান বলে দিয়ে অনুপাতটা পিসের বলবে। এটাই হচ্ছে অঙ্কের দুটো ডিফারেন্স। তাহলে একটু দেখে নাও যে এই অঙ্কটা আমি কিভাবে করবো। চলো আমি অঙ্কটা কিভাবে করছি দেখে নাও। এখানে আমাকে অনুপাতটা বলেছে 2:1, তাহলে এই অনুপাতটা 2:1, এটা কিসের অনুপাত? এটা মূল্যের অনুপাত, মূল্যের। তাহলে এটা হচ্ছে আমার কাল্পনিক মান। আর বইতে যেটা বলেছে পিস বলেছে কত দেখো তো, পিস বলেছে 30। তাহলে আমাকে এই যে বাস্তব মানটা, এই অনুপাতটাকে ঠিক এই বাস্তব মানে বদলাতে হবে। তাহলে এই যে মূল্যের অনুপাতটাকে এটা আমাকে কিসে নিতে হবে? পিসে। এবার এখানে ক টাকার কয়েন আছে দেখো, একটা 1 টাকার কয়েন, একটা 25 পয়সার কয়েন। তাহলে 1 টাকার কয়েন ক টাকা, 1 টাকার কয়েন মিলে আমার ক টাকা হয়েছে দেখো তো 2 টাকা। তাহলে 1 টাকার কয়েন ক পিস হলে তোমার 2 টাকা হয়। তাহলে 1 টাকার কয়েন যদি আমি 2 পিস হয় তাহলে বলতে পারি 2 টাকা। তাহলে এই 2 টাকা মানেই আমি বলতে পারি 1 টাকার কয়েনের 2টো পিস, যোগ আমি এই যে 1 টাকা আছে এটা ক টাকার কয়েনের, এটা 25 পয়সার কয়েন। তাহলে 25 পয়সার ক পিস কয়েন হলে 1 টাকা হয়, 25 পয়সা 4 পিস কয়েন হলে 1 টাকা হয়। তাহলে বলতে পারি এই 1 টাকা মানে 25 পয়সা 4 পিস কয়েন। তাহলে এই যে টোটাল যে পিস ক পিস হলো দেখো, এখানে 4 পিস, এখানে 6 পিস, তাহলে মোট 6 পিস। এটা কাল্পনিক মান। আর বইতে বলেছে 30 পিস মোট, এটা বাস্তব মান। কাল্পনিক মান নিচে, বাস্তব মান উপরে। ঠিক গুণ দিয়ে কার মান চেয়েছে দেখো, 1 টাকার মুদ্রার সংখ্যা। 1 টাকার মুদ্রার সংখ্যা ক পিস? 2 পিস। তাহলে 2 মানে কত? 6 দিয়ে কাটলে 5, 5 2 10। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো অপশন নাম্বার কততে আছে? অপশন নাম্বার ডি তে আছে। আশা করি এই কোশ্চেনটা বোঝা গেছে। ঠিক 9 দাগের কোশ্চেনে যখন করাবো তোমাদের এই দুটো কোশ্চেনের ডিফারেন্সটা ভালো করে বুঝতে পারবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো আজকের এই 9 দাগের কোশ্চেনটা কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা, মানে এখানে 3 ধরনের কয়েন দিয়েছে, কিন্তু অঙ্কের নিয়ম ঠিক এক। হ্যাঁ, 3 ধরনের কয়েন দিয়েছে, মিলিয়ে মোট 180 টাকা আছে। তাহলে এখানে মানটা কিসের বলেছে? টাকা মানে মূল্য। তাহলে মানটা বলেছে মূল্যের। তাহলে মান যদি মূল্যের বলে তাহলে অনুপাতটা অবশ্যই পিসের হবে, আগে কোশ্চেনে বলেছিলাম। তাহলে অনুপাতটা কিসের আছে দেখো? পিস। কত বলেছে? 2:3:4। আর মোট টাকা কত? 180। তাহলে আগের অঙ্কটা ঠিক উল্টো। তাহলে আমাকে এটা পিস থেকে কিসে কনভার্ট করতে হবে? মূল্যে। মানে এই যে 2 পিস, ক টাকার কয়েনের 2 পিস, মানে ক টাকার 2 পিস আছে, 1 টাকার 2 পিস আছে। তাহলে 1 টাকার যদি 2 পিস থাকে তাহলে টোটাল ক টাকা? তাহলে 1 টাকা যদি 2 পিস থাকে তাহলে 2 1 2 টাকা। তাহলে এটা 2 টাকা, যোগ এখানে 3 পিস আছে, ক টাকার কয়েন? 50 পয়সার কয়েন 3 পিস। তাহলে ক টাকা বলতে পারি? আমি 1.5 টাকা বলতে পারি, মানে 1.5 টাকা, এই যে 1.5 টাকা, প্লাস 4 পিস আছে, ক টাকার কয়েন? 25 পয়সার কয়েন। তাহলে 25 পয়সার কয়েন 4 পিস মানে ক টাকা বলতে পারি আমি? 1 টাকা। তাহলে মোট ক টাকা দেখো? 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 50 পয়সা, মানে 4.5 টাকা, মানে এই 4.5 টাকা। তাহলে এটা আমার কাল্পনিক মান, এটা আমার বাস্তব মান। তাহলে যদি তুলনা করি, কাল্পনিক মান নিচে বসে, বাস্তব মান উপরে বসে। গুণ দিয়ে কার মান চেয়েছে? 25 পয়সার সংখ্যা কত? 25 পয়সার সংখ্যা ক পিস? দেখো এই 4 পিস। তাহলে 4 মানে কত? দশমিক তুললে উপরে আসবে কত দেখো? 100। একটা শূন্য কেটে দাও। আমি যদি 3 দিয়ে কাটি, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 15 45, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে কাটলে 3 5 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100। দেখো 4 20 80, 80 2 160। তাহলে অপশন কত হলো? 160। দেখো এই যে কোশ্চেনটা 10 দাগে বলেছে, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের 4টি পদক্ষেপ যত দূর যায়, খরগোশের 5টি পদক্ষেপ তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত?
এই টাইপের কোশ্চেন, যে কুকুর খরগোশ বলুক বা তোমাকে খরগোশের সঙ্গে অন্য কিছু দিয়ে বলুক না কেন, এই যে এর 4 পা সমান সমান ওর 5 পা, এই টাইপের কোশ্চেন হলে অঙ্ক পড়ারই কোনো দরকার নেই। বইতে সিরিয়াল ভাবে যেমন সংখ্যা বলেছে আমি ঠিক তেমন ভাবে সংখ্যাটা পাঠাবো। তাহলে এখানে প্রথমে বলেছে 5, আমি লিখলাম 5, পরে বলেছে 6, লিখলাম 6, এখানে বলেছে 4, নিচে লিখলাম 4, এখানে বলেছে 5, এখানে নিচে লিখলাম 5। বোঝা গেল অবধি? এবার যে নিয়মটা সেটা হচ্ছে তোমাকে এই যে ডান দিক থেকে ডান দিক বরাবর গুণ করতে হবে। 5 5 25 ইস্টু, আমি এইভাবে গুণ করলে কত হবে? 4 6 24। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, 25:24। এবারে দেখো সবসময় খেয়াল রাখবে কি আমার ডান হাত দিয়ে লিখছি, আমি ডান সাইডটা আগে গুণ হবে। তাহলে 5 5 25 নিচে লিখেছি, তারপরে বাঁ সাইড যদি লিখি 4 6 24, তাহলে অ্যান্সার কি? 25:24। এই ছোট ছোট ট্রিক্স, এটা কিভাবে হলো যদি বোঝাতে হয় আমাকে অনেকটা বোঝাতে হবে, কিন্তু এই যে ট্রিক্সটা আমার এই টাইপের কোশ্চেন আসলে আমাকে এইভাবেই করতে হবে, এটা মাথায় রাখো, তাহলে পরীক্ষার সময় খুব সহজেই হবে। যদি কেউ বলো এটা কি করে করলাম বা কেন এই শর্ট ট্রিক্সটা লাগালাম, যদি জানতে চাও তোমরা পরে আমাকে ভিডিও নিচে কমেন্ট করো, আমি কোনো একটা ক্লাসে এই থিওরিটা বুঝিয়ে দেবো। চলো আজকে নেক্সট কোশ্চেন। এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3, মানে মাসিক আয় আর ব্যয়। আমি তাহলে আয় যদি আগে লিখে রাখি, এটা আয় কার কার? এ আর বি। কত বলেছে আয়? 3:2, তাহলে 3:2। আর ব্যয় বলেছে 5:3, মানে ব্যয় বলেছে 5:3। এবং যদি প্রত্যেক মাসে 100 টাকা করে 1000 টাকা করে সঞ্চয় করে, দেখো সঞ্চয় মানে কি আমি জানি, আমি সঞ্চয় কি বুঝি, যে আমি 100 টাকা বাড়িতে ইনকাম করে আনলাম, 80 টাকা আমি বাড়িতে খরচ করে ফেলেছি, মাসিক যে খরচাগুলো হয় খরচ করে ফেলেছি। তাহলে 100 টাকা ইনকাম করেছি, 80 টাকা খরচ করে ফেলেছি, আমার ক টাকা সেভ হলো বা সেভিংস হলো, যেটা আমরা বলি সেভিংস, বাংলায় বলছে সঞ্চয়। তাহলে 100 টাকার থেকে 80 টাকা খরচ, তাহলে পড়ে থাকলো আমার 20 টাকা। তাহলে আলটিমেটলি বলতে পারি সঞ্চয় বা সেভিংস মানে কি? আয় ও ব্যয়ের বিয়োগফল। তাহলে এই অঙ্কটায় আয় আর ব্যয়ের বিয়োগফল করব। কিন্তু দেখো এখানে আমি দেখতে পাচ্ছি আয় 3 টাকা, ব্যয় 5 টাকা, সম্ভব না, তার মানে অনুপাতে কোনো ভুল আছে। এই অনুপাতটাকে আমাকে সমান করতে হবে। কি করে? আমি যেটা বয়সের অঙ্ক শিখেছিলাম, যে 3 আর 2 এর ডিফারেন্স দেখো কত? 1, এখানে ডিফারেন্স দেখো কত? 2, তাহলে এটাকে আমাকে 2 বানাতে হবে। তাহলে 2 বানাতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে মনে মনে, 3 2 6, 2 2 4। এবার দেখো তাহলে আমি ইনকাম করছি মানে আয় করছি 6 টাকা, ব্যয় করছি 5 টাকা, তাহলে খরচা ক টাকা? 1 টাকা। তাহলে খরচা ক টাকা? 1 টাকা। তাহলে আমি বলেছিলাম, তাহলে এখানে আমি আয় করছি 6 টাকা, ব্যয় করছি 5 টাকা, তাহলে সঞ্চয় ক টাকা? 1 টাকা। কাল্পনিক সঞ্চয় ক টাকা? 1 টাকা। বইতে বাস্তব সঞ্চয় কত বলেছে? 1000 টাকা। তাহলে কাল্পনিক মান নিচে, বাস্তব মান ওপরে, ইন্টু কার মান চেয়েছে? বি এর মাসিক আয় কত? দেখো বি এর আয় কত? 4 টাকা, তা 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4000 টাকা। তাহলে অপশন কত? 4000, অপশন নাম্বার ডি। বোঝা গেছে? তাহলে চলো পরে কোশ্চেন। পরে যে 12 দাগের কোশ্চেনটা কি বলেছে? 3টি ক্লাসের ছাত্র সংখ্যা অনুপাত 2:3:5। তাহলে 3টি ক্লাস, এটা প্রথম ক্লাস অনুপাত, এটা দ্বিতীয় ক্লাস অনুপাত, এটা তৃতীয় ক্লাস। যদি প্রতিটি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাতের সংখ্যা দাঁড়ায় 4:5:7। তাহলে অনুপাত দাঁড়ায় 4:5:7। দেখো তাহলে এটা আমার আগে ছিল, আর আমাকে প্রতি ক্লাসে ছাত্র বেড়েছে 20 জন, তারপরে এটা হয়েছে। দেখো প্রথম ক্লাসে 2 জন ছিল, বেড়ে কত হয়েছে? 4 জন। তাহলে কতজন বেড়েছে কাল্পনিক? 2 জন। দেখো 3 জন ছিল, বেড়েছে কত? 5, কাল্পনিক বেড়েছে 2 জন। 5 জন ছিল, 7 জন হয়েছে, কাল্পনিক কত বেড়েছে? 2 জন। তাহলে 3 জনের, তাহলে এই 3টে কোশ্চেনেই কাল্পনিক মান সেম আছে, যে সেম ভাবে বেড়েছে। তাহলে বইতে যেটা বলেছিল প্রতি ক্লাসে 20 জন করে বাড়ে, তাহলে কাল্পনিকও সবার সেম বেড়েছে, তাহলে ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি বেড়েছে মান কাল্পনিক 2, আর বইতে বাস্তব বলেছে 20, তাহলে কাল্পনিক আর বাস্তব লিখে দিয়েছি। চেয়েছে কার মান? প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল, মানে কত আগে ছিল। তাহলে আগে কত ছিল দেখো, 5 আর 3 8 আর 2 10, 2 দিয়ে কাটলে কত হবে? 10, 10 10 100। তাহলে আগে ছিল কতজন? 100, যেটা অপশন নাম্বার সি। চলো পরে কোশ্চেনে চলে যাই। দেখো পরে কোশ্চেনে বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে সেই আগের কোশ্চেনের মতো এ আছে, বি আছে, আবার বি সি এর 1/3 টাকা পায়, তাহলে আবার সিও আছে। তাহলে এরকম টাইপের কোশ্চেনে বলেছিলাম কি আমি সবসময় শেষের দিক থেকে পাঠাতে হয়। তাহলে বি সি এর 1/3, মানে এই বি পাবে সি এর 1/3 টাকা। তাহলে আমি বলেছিলাম সবসময় পিছনের দিক থেকে, মানে শেষের দিক থেকে ধরতে হয়। তাহলে আমি ধরলাম সাপোজ সি পাচ্ছে 3 টাকা, আর বি পাচ্ছে
সি এর 1/3 অংশ, তার মানে এই 3 এর 1/3 অংশ মানে দেখো তো কত হয়, আমি যদি করি কত হয় 1, তাহলে বি পাচ্ছে 1 টাকা। এবার অনেকে এখানে বুঝতে অসুবিধা হতে পারে, সহজে তাদের মনে রাখার জন্য আমি শিখিয়ে দিচ্ছি বি আর সি, তাহলে বি আগে সি পরে, তাহলে এই 1/3 মানে এই যে 3টা এটা নিচে আছে, মনে করবো এটা সি এর মান, আর এই একটা এটা উপরে আছে, এটা মনে করবো বি এর মান, যে সি 3 টাকা বি 1 টাকা। এবার বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে এ বি যা পাবে তার দ্বিগুণ, এ যদি 1 টাকা পায় 2 গুণ মানে 2 টাকা। এর দিয়ে আশা করি সবাই বুঝেছো। এবার বলেছে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে, তাহলে 3000 টাকার মধ্যে মানে কি, তিনজনে মিলে মোট 3000 টাকা। এখানে দেখতে পাচ্ছি কাল্পনিক মানের সমষ্টি কত, 3 2 5 আর 1 6 টাকা, আর বইতে বলছে কত মোট টাকা 3000 টাকা। এবার চেয়েছে এ কত টাকা, এ কত পেয়েছে 2 টাকা, 6 দিয়ে কাটলে কত হবে 5 মানে 500, তাহলে কত হলো 1000। তাহলে অপশন নাম্বার কত টাকা, অপশন নাম্বার এ। পরের যে কোশ্চেনটা দিয়েছে এটা একটা রেয়ার কোশ্চেন, এটা নর্মালি সব পরীক্ষায় থাকে না, আমি তাও কোশ্চেন একটা প্র্যাকটিসে দেখেছি বলে তোমাদের এই টাইপটা করিয়ে দিচ্ছি। বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই কিউব, মানে এটাকে বলা হয় বাংলায় সমানুপাতি চিহ্ন, এটাকে সমানুপাতি। এই সমানুপাতি মানে কি আমি বলতে পারি, এই সমানুপাতি দু ধরনের হয়, একটু লিখে দিই ভালো করে, একটা সরল একটা ব্যস্ত। এই সরল আর ব্যস্তের মধ্যে ডিফারেন্স কি, এবার ধরো আমাকে বলে দিল এক্স আর ওয়াই এর মধ্যে সরল সম্পর্ক, তাহলে আমি লিখবো এক্স সমানুপাতি ওয়াই। এবার কোনো অঙ্কে বলে দিল এক্স আর ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, তখন আমি লিখবো এক্স সমানুপাতি 1/y। তাহলে ব্যস্ত মানে মনে রাখবো এরকম 1/, আকারে হয়, আর সরল মানে এরকম সিম্পল লেখা হয়। পরের লাইনে লিখতে পারি আমি এক্স সমান সমান এই চিহ্নটা সমানুপাতি চিহ্ন উঠে গিয়ে একটা ধ্রুবক আসে যার নাম দিলাম কে ওয়াই, তাহলে এই এক্স ভ্যারিজাস ওয়াই মানে আমি লিখতে পারি এক্স সমান সমান কে ওয়াই। ঠিক পরের লাইনে এক্স সমান সমান এর বদলে সমান সমান আসে একটা ধ্রুবক আসে কে ইন্টু 1/y। তাহলে এই যে দুটো সম্পর্ক হয়, একটা সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক, আশা করি তোমাদের এই যে বোঝালাম একটু আমি পরে এই টাইপের কোশ্চেন আরো পেলে আমি তোমাদের ভালো একটা প্র্যাকটিস সেটা দেখিয়ে দেবো, কোনো একটা প্র্যাকটিস সেটা ভালো করে বুঝিয়ে দেবো। এই কোশ্চেনটুকু করার জন্য যেটুকু দরকার আমি সেটুকু বুঝিয়ে দিলাম। তাহলে এই অবধি বোঝা গেছে। তাহলে এখানে আমাকে কি এই দুটোর মধ্যে এখানে কোনটা বলেছে দেখো তো, এটা বলেছে সরল সম্পর্কে। তাহলে পরের লাইনে লিখতে পারি আমি এক্স সমান সমান ধ্রুবক কে ওয়াই কিউব। এবার এই অঙ্কগুলো দুটো ধাপে করে, এটা ফার্স্ট স্টেজ, একটা করবো সেকেন্ড স্টেজ। এখানে দেখো আমাকে এক্স এর মান বলেছে 8, ওয়াই এর মান 2, তাহলে এক্স এর জায়গায় লিখলাম আমি 8 সমান সমান কে এর মান জানি না, আর ওয়াই এর মান কত 2, তাহলে 2 এর কিন্তু মাথায় কিউব আছে, তাহলে এক্স এর মান ওয়াই এর মান যদি 2 হয় তার কিউব মানে 2 এর কিউব 8, তাহলে এই দুপাশ থেকে 8 8 কেটে দিলে আমি বলতে পারি কে সমান সমান 1। তাহলে এই প্রথম যে লাইনটা, এই যে প্রথম এইটুকু বলেছে এর মধ্যে জানতে পারলাম কে এর মানটা 1। ঠিক পরের লাইনটা চলে আসো, আমি বলেছিলাম দু ধাপে করতে হয়। পরের লাইনে দেখো আমাকে এখানে এক্স এর মানটা বের করতে বলেছে, তাহলে এই লাইনটার পরে যদি আমি এখানে মান বসাই, তাহলে এক্স এর মান জানি না, লিখলাম এক্স সমান সমান কে এর মান এক্ষুনি বের হলো 1, আমাকে কে এর মান লিখলাম 1, আর ওয়াই এর মান বলেছে 3। এবার 3 কিন্তু ওয়াই এর মান, তার মাথায় কিউব মানে কি আমি বলতে পারি 3 এর কিউব। তাহলে পরের লাইনে আমি 3 এর কিউব মানে 27, 27 27, তাহলে এক্স এর মান কত 27। তাহলে অপশন নাম্বার সি। আশা করি তোমরা এখানে বুঝে গেছো এই কোশ্চেনটা। চলো আজকে লাস্ট কোশ্চেন বা এই চ্যাপ্টারের লাস্ট টাইপের কোশ্চেন। এই যে কোশ্চেনটা রেখেছি এটা বলেছে কি একটি ঘড়িতে 7টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে ও 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। এই কোশ্চেনটা পড়তে যতটাই সহজ মনে হলো যে আমি সহজেই করতে পারবো অনুপাত ঐকিক নিয়মে, পরীক্ষার সময় ঠিক ততটাই লোক এই কোশ্চেনটা ভুল করে। এই ঘন্টার যে অঙ্কগুলো বলে যে এত ঘন্টা বাজতে এত সেকেন্ড সময় লাগে, এই টাইপের কোশ্চেনে একটা জিনিস খালি মাথায় রাখবা যে আমাকে 7টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লেগেছে বলেছে। তো 7টার ঘন্টা বাজা মানে আমি যদি এটা তোমাকে বোঝাই, আমি তোমাকে 1 2 3 4 5 6 7, দেখো এখানে একটা ঘন্টা, দুটো ঘন্টা, 3টে ঘন্টা, 4টে ঘন্টা, 5টা ঘন্টা, 6টা ঘন্টা, 7টা ঘন্টা, কিন্তু দেখো তাদের মধ্যে গ্যাপ কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে যত ঘন্টাই বলুক না কেন তার মধ্যে একটা গ্যাপ কম হয়। তো আমাকে এই 7টা ঘন্টা মানে আমাকে বুঝতে হবে 6টা গ্যাপ। তো পরীক্ষার সময় এই 7টা ঘন্টা বাজে 12 সেকেন্ডে, তোমার সঙ্গে সঙ্গে 7 সমান সমান 12 সেকেন্ড এটা যদি লেখো সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় কেটে দেবে। তো আমি কি করব, 7টা ঘন্টা মানে এক্ষুনি বোঝালাম কি 6, তাহলে আমি বলতে পারি এই 6 হচ্ছে আমার কাল্পনিক মান, নিচে লিখলাম, আর এই যে 12 সেকেন্ড সময় লাগছে এটা আমার বাস্তব মান, উপরে লিখলাম, ইন্টু আমাকে বলেছে 8টার ঘন্টা বাজতে, আমি এক্ষুনি বললাম যতগুলো ঘন্টা তার থেকে আমার একটা কম ধরতে হবে, মানে গ্যাপটা একটা কম হয়। তাহলে 8টা ঘন্টা মানে আমি যদি 8 লিখে করি তাহলে কিন্তু হবে না, আমাকে 7 লিখে করতে হবে। তাহলে 6 দিয়ে করলে 6 দুগুণ 12, 7 দুগুণ 14, তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি। অনুপাত সমানুপাতের
আগের দিনের একটা ক্লাস আর আজকের যে ক্লাস, মানে আগের দিনের ক্লাস আমি 15টা কোশ্চেন, আজকের ক্লাসে আমি 15টা কোশ্চেন রেখেছি। এই 30টা কোশ্চেন তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করি অনুপাত সমানুপাতের আর কোনো কোশ্চেনে তোমাদের প্রবলেম হবে না। এই দুটো ক্লাস ভালো করে দেখার পরে তোমাদের যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করো। আশা করি তোমাদের আমি ভিডিও নিচে কমেন্ট দেখে আমি পরের দিনের কোনো একটা ক্লাসে সেইগুলো ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তোমরা ভিডিও নিচে অনেকে বলেছিলে দাদা কোশ্চেনের দাগ নাম্বার রাখো, আমি দাগ নাম্বার রেখেছি। অনেকে বলেছে দাদা অপশন রাখো, আমি অপশন রেখেছি। তোমরা যা চাইছো বা যেমন টাইপের চাইছো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো, আমি ঠিক সময় করে সেইগুলো করে দেবো। তোমাদের যদি মনে হয় তোমরা কিছু এই চ্যানেল থেকে শিখতে পারছো বা আমি তোমাদের কিছু শেখাতে পারছি, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিওর ডিসক্রিপশনের নিচে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। যা প্রবলেম তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো, বা কোনো প্রবলেম যদি থাকে বা কোনো যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো, আমি ভিডিওর কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং নেক্সট কোনো ক্লাসে সেই টপিক সম্বন্ধে বুঝিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটা ক্লাস। ওয়েলকাম টু ক্রিস্টাল এডুকেশন। ক্রিস্টাল এডুকেশনে সকলকে স্বাগত। আগের দিন আমি একটা ব্যাচ লঞ্চ করেছিলাম, যেই ব্যাচের নাম দিয়েছিলাম মিশন খাকি ব্যাচ। তো সেখানে আমি প্রথম দিন অনুপাত সমানুপাতের একটা অঙ্কের ক্লাস দিয়েছিলাম। আজকে ওই ব্যাচের নতুন ক্লাস শুরু হচ্ছে রিজনিংটা কিভাবে শেখাবো তোমাদের আমি প্রতিটা টপিককে আমি চেষ্টা করবো যে ভালো করে আগে বুঝিয়ে দেওয়ার, তারপরে সেই রিলেটেড কিছু কোশ্চেন আমি করিয়ে দেবো। কিছু আমি কোশ্চেন পেপার যেটা তোমাদের এইচডব্লিউ কার্ডে থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমি আপলোড করে দেবো। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো ডাউট থাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ভিডিও নিচে কমেন্ট করো, আমি বলে বুঝিয়ে দেবো। আমি এখানে শুধুমাত্র প্রতিটা টপিক আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ঘনক বা লুডোর ছক্কা। এই যে টপিকটা আছে, যাকে ইংলিশে কিউব বা ডাইসও বলতে পারি। তো এই টপিকে যত টাইপের কোশ্চেন আছে, প্রতিটা টাইপের কোশ্চেনটাকে আমি ভালো করে বুঝিয়ে নেবো, কি করে প্রতিটা টাইপে কিভাবে সহজে আমি করতে পারবো সেটা বুঝিয়ে দেওয়ার পরে এই টাইপের বিগত যত বছরের কোশ্চেন আছে সেই কোশ্চেনের কিছু কিছু টাইপের ওয়াইজ আমি কোশ্চেনগুলো করিয়ে দেবো।